আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দ্বিতীয় পর্বে অর্থাৎ ম্যাটেরি মেডিকা সেকশনে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে শিখব অ্যাকোনাইট ন্যাপ। এই অ্যাকোনাইট ন্যাপকে সাধারণত বলা হয় হোমিওপ্যাথির প্রথম মেডিসিন। যদিও আমরা যদি প্রথম মেডিসিন হিসাবে কাউকে বিবেচনা করতে চাই, তাহলে আমাদেরকে বিবেচনা করতে হবে সিনকোনা বা পেরুভিয়ান বার্ড চায়নাকে। চায়না হলো হোমিওপ্যাথির প্রথম মেডিসিন। কিন্তু আমরা যখন হোমিওপ্যাথি শিখতে যাই, হোমিওপ্যাথি পড়তে যাই, তখন আমাদেরকে প্রথমেই একটি পলিক্রেস্ট তরুণ মেডিসিন হিসাবে পাঠদান করা হয়, সেটি হলো অ্যাকোনাইট ন্যাপ। তো আজকে আমরা অ্যাকোনাইট ন্যাপের ব্যবহার সংক্রান্ত বিষয়ে সবকিছু জানবো, এবং এই যে অনুবাদ কিংবা এই যে ম্যাট্রিমেডিকাটি আমি আপনাদের সাথে আলোচনা করব, এই ম্যাট্রিমেডিকাটি হলো সরাসরি ডেস্কটপ গাইড। রজার মেজিট মরিসন নামক একজন বিখ্যাত হোমিওপ্যাথ, ওনার ডেস্কটপ গাইড থেকে সরাসরি নেওয়া এবং এখান থেকে অনুবাদ করা। এবং আপনাদের সাথে ক্লাস করতে করতে এই অনুবাদগুলো চলবে, এবং একসময় আপনারা এই অনুবাদগুলো বই আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো উনি অ্যাকোনাইট ন্যাপকে বিবেচনা করতে গিয়ে প্রথম বলেছেন, যদিও অ্যাকোনাইট হঠাৎ মানসিক আঘাত, যাত্রা হতে উদ্বুদ্ধ তরুণ বা অচির অবস্থা চিকিৎসার সাধারণত আগে ব্যবহার করা উচিত, তবে ভিতর কাজ স্ত্রীরোগের মানসিক বিকার, প্রচন্ড ভয়াতুর অবস্থা, নার্ভের প্রদাহ, আতঙ্কিত অবস্থা এবং অস্থিরতায় ব্যবহারের অগ্রগতি হিসেবে বিবেচ্য। মোট কথা হলো, অ্যাকোনাইট ন্যাপ এমন একটি মেডিসিন যেটি কিনা সাডেন এবং সিভিয়ার ফিয়ার অফ ডেথ। আমরা যদি অ্যাকোনাইট ন্যাপকে বুঝতে চাই, তাহলে তিনটি জিনিস আমরা জানবো। সেটা কি? এস ইউ অ্যাকোনাইট ন্যাপকে জানতে আমাদেরকে তিনটি জিনিস জানতে হবে। সেটা হলো সাডেন, সিভিয়ার অ্যান্ড ফিয়ার অফ ডেথ। এই তিনটি কথার মধ্যে আমরা কিন্তু অ্যাকোনাইট ন্যাপকে আবিষ্কার করতে পারি। সে কথাটাই কিন্তু প্রথম লাইনে বলেছেন রজার মরিসন, এবং তিনি বলেছেন যে এই সংক্রান্ত বিষয় আমরা সাধারণত জানতাম যে তরুণ রোগে এই অ্যাকোনাইট ন্যাপ ব্যবহৃত হয়, তবে ভিতুলকাস উনি এই চিররোগের বিভিন্ন প্রকার মানসিক বিকারে ব্যবহার করার ক্ষেত্রে অগ্রদী হিসেবে বিবেচ্য। তো সার্ডেন কিরকম? হঠাৎ করে যদি কোনো রোগ আক্রমণ করে, হঠাৎ যদি কোনো কারণ সংঘটিত হয়। হঠাৎ কোনো রোগ আক্রমণ কিরকম? যেমন হঠাৎ ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে সে পাগল হয়ে গেল, প্রচন্ড ঠান্ডা, সর্দি লেগে গেছে, বুকে কফ জমে গেছে, প্রচন্ড শীত, প্রচন্ড গরম, এর ফলে কোনো রোগ, কিংবা হঠাৎ কোথাও ভয় পেয়েছে, এখান থেকে রোগ। তাহলে আমরা কি পেলাম? যে অ্যাকোনাইট ন্যাপের হঠাৎ বা সাডেন একটা বিষয় থেকে যায়। যদি সাডেনকে আমরা পাই, তাহলে আমরা অ্যাকোনাইটকে স্মরণ করব। এরপরে আসেন সিভিয়ার। হোয়াট ইজ সিভিয়ার? চরম পর্যায়ে বা মারাত্মক ভাবে। আমরা বইতে পড়েছি যে অ্যাকোনাইট ন্যাপকে কালবৈশাখী ঝড়ের সাথে তুলনা করা হয়। কালবৈশাখী ঝড় যেমন হঠাৎ করে শুরু হয়ে সব ভেঙে চুরে চূর্ণ বির্ণ করে খুব সকালবেলা আবার সুন্দর একটি সূর্য উদিত হয়, ঠিক তেমনি ভাবে অ্যাকোনাইটের রোগীগুলো যখন তার অসুস্থতা শুরু হয়, সে প্রচন্ড মাত্রায় চলে যায়, অর্থাৎ কি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। কখনো কখনো রোগী মারা যায়, না হলে রোগী সুস্থ হয়ে যায়। দ্য ক্যারেক্টার অফ অ্যাকিউট ডিজিজ, তরুণ রোগের যে চরিত্রটা। তো এখন আমরা কি পেলাম? সিভিয়ার কিরকম? হঠাৎ ঠান্ডা লেগে রোগীর চরম পর্যায়ে পৌঁছে গেল। মূলত অ্যাকোনাইট ন্যাপ রোগীর স্নায়ুতন্ত্র বা নার্ভে এফেক্ট করে।
মানসিক বিকার, নার্ভের প্রদাহ, আতঙ্কিত হওয়া, অস্থিরতা ইত্যাদির সাথে যখন অ্যাকোনাইটের অন্যান্য লক্ষণগুলো আমরা পাবো, যে কোনো রোগে আমরা অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করতে পারবো। এখন কথা হলো, আমরা পেয়েছি সাডেন, পেয়েছি সিভিয়ার এবং ফিয়ার অফ ডেথ। হোয়াট ইজ ফিয়ার অফ ডেথ? অর্থাৎ একটা রোগীর যখন সাডেন কজেশন থাকে এবং রোগীর চরম পর্যায়ে যখন কোনো লক্ষণ থাকে, তখন মাস্ট বি একটি রোগীর মধ্যে এই মানসিক বিকারের কারণে হোক, মানসিক ভারসাম্যহীনতার কারণে হোক, কিংবা স্নায়বিক উত্তেজনার কারণে হোক, যে কারণে হোক, তার মধ্যে মৃত্যু ভয় চলে আসে, শঙ্কা, ইন ডেঞ্জার অফ হিজ লাইফ চলে আসে। যখন তার মধ্যে ইন ডেঞ্জার অফ লাইফ চলে আসে, যে আমি মরে যাব, তখন সে রুগী তার আত্মীয় স্বজনকে বলবে যে আমি অমুককে দেখতে চাই, আমার অমুককে নিয়ে আসো, আমার এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিও, আমার দায়িত্বগুলো শেষ করে দিও, এগুলো বলে এবং আবোল তাবোল কথা বলে এবং নির্দিষ্ট করে বলে যে আমি এই অমুক তারিখ মারা যাব, অমুক ঘন্টায় মারা যাব, অমুক সিজনে মারা যাব। যখন আমরা এই জিনিসগুলো কোনো রোগীর মধ্যে খেয়াল করব, তখন কিন্তু আমরা অবশ্যই অ্যাকোনাইট ন্যাপকে মনে করব। বেসিকলি অ্যাকোনাইট ন্যাপের পড়াশোনা কিন্তু এটুকের মধ্যেই শেষ হয়ে গেছে। খুব সহজ করে আমরা তিনটি ওয়ার্ড মনে রাখবো: সাডেন, সিভিয়ার, ফিয়ার অফ ডেথ। চলুন আমরা এখন বিস্তারিত শুনবো, বিস্তারিত পড়বো। কি লিখেছেন রজব মরিচান? সমস্যাগুলো উদ্বিগ্ন অবস্থা তরুণ বেলায় হঠাৎ উপস্থিত হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তরুণ অবস্থায় মানসিক লক্ষণ কি? রোগীর মধ্যে আছে মানসিক ভয়ানক মৃত্যু ভয়। রোগী অনুভব করে মৃত্যু আসন্ন, নির্দিষ্ট সময়ের উপর ভ্রান্ত ধারণার ভবিষ্যৎবাণী করে যে ওই সময় মৃত্যু আসে। আমি আলোচনা করেছি। মৃত্যুর পূর্বাভাস দেয়। আর্জেন্ট নাইটিকাম এবং অ্যাগনাস কাস্ট এই দুইজনেও মৃত্যুর পূর্বাভাস দেয়। তবে আর্জেন্ট নাইটের মৃত্যু ভয়ের মধ্যে অস্থিরতা নাই, মৃত্যুর কারণে অস্থিরতা নাই, কিন্তু কর্মের কারণে অস্থিরতা রয়েছে। কিরকম? অ্যাকোনাইটের রুগী মারা যাবে, সেই জন্য আত্মীয় স্বজন ডাকে। আর আর্জেন্টাইটের রুগী সে বাস ফেল করবে, ট্রেন ফেল করবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে সবাইকে তাড়া দেয়, তাড়াতাড়ি উঠো। এবং সে কাজ করতে না পেরে মারা যাবে, এরকম অস্থিরতা তার মধ্যে রয়েছে। অ্যাগনাস কাস্টের রুগী হলো সে ইম্পর্টেন্সি কিংবা ধ্বজভঙ্গ তার থাকে এবং সে মনে করে লোথিং অফ লাইফ, যে আমার জীবনে বেঁচে থাকার কোনো দরকার নেই, কারণ আমার মধ্যে পটেনশিয়ালিটি নেই। তাহলে আমরা মৃত্যুর ভয়ে আমরা তিনটে মেডিসিন কিভাবে কি হবে সেটা আমরা জেনে গেলাম। তবে আর্জেন্টাইট এবং অ্যাগনাস এ কারো মধ্যেই সাডেন অ্যান্ড সিভিয়ার নেই। এবার আসেন ভয়। এর মধ্যে কিছু ভয় রয়েছে। মৃত্যু ভয় ছাড়াও আবদ্ধ স্থানে ভয়, অর্থাৎ কোনো জায়গায় সংকীর্ণ থাকলে সে থাকতে পারে না, জ্যামে পড়ে যাবার ভয়, কিংবা জনাকীর্ণ স্থানের ভয়, ভূমিকম্পের ভয়, অভ্যন্তরীণ ভয়, বিমানের ভয়, খারাপ সংবাদের ভয়, ভূতের ভয়, হার্টের রোগের ভয়। তাহলে আমরা এগুলো মনে রাখবো। যে কোনো ভয় আমরা অ্যাকোনাইটকে স্মরণ করি। তবে আবদ্ধ স্থানের ভয়, জ্যাম লেগে যাবে, শহরের রুগী বলবে যে আমি 20 মাইল ঘুরে যাব, কিন্তু জ্যামে সে যেতে রাজি না, তার ভিতরে ভয় যে আমি কোনো কাজ করতে পারবো না। বিমান যাচ্ছে, তখন তার ভয় হচ্ছে এই আমাকে ধরো। হঠাৎ কোনো সংবাদ পেয়ে ভয় পেল এবং সেখান থেকে রোগের উৎপত্তি। ভূতের ভয় পেয়ে রোগের উৎপত্তি, হার্টের রোগ হবে সেই ভয়। এই সকল রোগীকে আমরা একমাত্র অ্যাকোনাইট ন্যাপ প্রয়োগ করলেই রোগী আরোগ্যের দিকে যাবে আমরা মনে করি। এরপরে রয়েছে প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ বিভিন্ন কারণে তার মধ্যে বুক ধরপড়ানি, নিঃশ্বাসের দুর্বলতা। আমি এর আগেও বলেছি যে গাড়ি দুর্ঘটনা, ভূমিকম্প, ওই একই জিনিস বারবার। অর্থাৎ তার মধ্যে ফোবিয়াক একটা স্টেট তৈরি হয় যখন রোগীর মধ্যে
ভয় কিংবা প্যানিক স্টেট তৈরি হয়, তখন আমরা অবশ্যই এই অ্যাকোনাইট ন্যাপকে স্মরণ করব। এরপরে রয়েছে অস্থিরতা। কিরকম অস্থিরতা? আতঙ্ক বা ভয়ের লক্ষণগুলি এটি খুব গুরুত্বপূর্ণ। সন্ধ্যার দিকে আসে এবং ঠিক ঘুম পড়েছেন এমন সময়, অর্থাৎ রোগী ঘুম পড়বে এমন সময় তার লক্ষণগুলো এবং সন্ধ্যায় আসে। মানসিক আঘাতের পরে তার লক্ষণগুলো শুরু হয় এবং রাত 1 থেকে 2টায় ভয় পেয়ে ঘুম ভেঙে যায়, অর্থাৎ মধ্যরাতে রোগীর ঘুম ভেঙে যায়। প্রসব বেদনার ভয়, প্রসব করতে গিয়ে সে মারা যাবে এমন, অন্যদের জন্য অস্থিরতার সঙ্গী চায়। কোম্পানি ডেজায়ার। এখন কথা হলো, এই লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রসব বেদনায় অনেক সময় রোগীকে পালসিটিলা দিয়ে থাকি, সিমিসিপুকা দিয়ে থাকি। আমরা লক্ষণকে খেয়াল করব। রোগী বলে যে আমি মারা যাব, আমি বাঁচবো না, আমার ভয় করতেছে, তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যাও, নিয়ে আমাকে সিজার করে নাও, এই প্রসব করতে গেলে আমি মারা যাব। এর মানে হলো সে হসপিটাল চাচ্ছে না, সে চাচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। তো সুতরাং তার মধ্যে প্রসব বেদনার ভয়, যে প্রসব বেদনা সে সহ্য করতে পারবে না এবং মারা যাবে। দ্য গ্রেট ইম্পর্টেন্ট মেডিসিন ইন হোমিওপ্যাথি ফর লেবার পেইন। এবার আসেন হঠাৎ মানসিক ভয়, মানসিক আঘাতের পরে কষ্টের শুরু। আমরা এখানে মানসিক আঘাতের পরে ন্যাট্টামিওর এবং অন্যান্য মেডিসিনগুলোকেও পাই, কিন্তু কথা হলো যে ন্যাট্টামিওর মানসিক আঘাত রয়েছে, কিন্তু সাডেন হঠাৎ ভয় পেয়ে নয়, তার আঘাতটা ধীরে ধীরে তৈরি হয়। কেন ধীরে ধীরে তৈরি হয়? ন্যাট্টাম হলো এমন একটি মেডিসিন যে কিনা অসম কার্যক্রমে অভ্যস্ত। সে প্রেম করবে, তার সমতা নির্ণয় করবে না। সে কাজের নকরানির সাথে প্রেম করবে এবং উচ্চ বংশীয় মেয়ে সে একটি নিম্ন বংশীয় ছেলের সাথে সম্পর্ক করবে, এবং খুব ভালো একটা ছেলে খারাপ ছেলের সাথে বন্ধুত্ব করবে। এই যে অসমতা, সেটা কিন্তু আমরা ন্যাট্টামে দেখতে পাই, কিন্তু এটা কিন্তু অ্যাকোনাইটে নেই। সুতরাং আমরা যখন এই জিনিসগুলো দিয়ে আমরা মেডিসিনকে আলাদা করব। এবার আসেন লক্ষণগুলো হঠাৎ আসে হঠাৎ যায়। এই লক্ষণে বেলকেও আমরা পাই। বেলের মধ্যে সাডেন রয়েছে, সিভিয়ার রয়েছে, কিন্তু বেলের আরেকটি বিষয় আছে, সেটা হলো রেডনেস এবং হট ইন দ্য লোকেশন অফ দ্য পেইন। পেইনের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা গরম থাকবে এবং রেডিশ কালার থাকবে, কিন্তু তার মধ্যে এত প্রচন্ড মাত্রায় মৃত্যু ভয় নেই। হঠাৎ আসা লক্ষণগুলো বেলে হঠাৎ আসে হঠাৎ যায়, কিন্তু অ্যাকোনাইটে লক্ষণগুলো হঠাৎ আসে, আসার পরে বাড়তে শুরু করে এবং চরম পর্যায়ে যাওয়া পর্যন্ত সে বাড়তে থাকে। আর এখন বেলে হলো হঠাৎ করেই বাড়তি অবস্থায় চলে আসবে, আবার হঠাৎ করে চলে যাবে। তাহলে আমরা এটা তফাৎটা বুঝলাম। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে অ্যাকোনাইট ন্যাপ হলো এমন একটি মেডিসিন যেটি নার্ভের উপরে কাজ করে। নার্ভের সমস্যাগুলো আমরা সবসময় মাথায় দেখতে পাই। কিরকম? মাথা দিয়ে ফ্লাসেস, অর্থাৎ তার মধ্যে মাথা প্রচুর গরম হয়ে যায় এবং সর্দি হয়ে যায়, মাথা ঘোরে, মানসিক বিকার, এই সবগুলো যদি যথাযথ লক্ষণ থাকে, সাডেন, সিভিয়ার এবং ফিয়ার অফ ডেথ থাকলে এই অ্যাকোনাইট ন্যাপ রোগীকে ভালো করে দিবে। বিশেষ করে ঠান্ডা বা ফ্লু জ্বরে, হঠাৎ কোনো কিছুর প্রভাবে প্রচন্ড জ্বর, অধিক তাপমাত্রা, নাকের ফোড়ায় জ্বালা, অর্থাৎ নাকের গর্তের মধ্যে যদি জ্বালা আমরা দেখতে পাই, এবং কখনো কখনো এমন হয় ঘুম থেকে ওঠা বা দাঁড়ালে মাথা ঘোরা অথবা মূর্ছা যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে আমরা এই সকল মাথা ব্যথায় অ্যাকোনাইট ন্যাপকে অবশ্যই স্মরণ করব। এরপরে আসেন প্রচুর পাতলা নিঃসরণ সহ চোখের প্রদাহ, আলো সহ্য করতে পারে না, এবং মানসিক আঘাতের পরে হঠাৎ অন্ধত্ব, অর্থাৎ কেউ মানসিকভাবে আঘাত পেয়েছে এবং হঠাৎ করে সে অন্ধ হয়ে গেছে, এরকম যদি আমরা দেখি তাহলে এটা দেখব। এবং আরেকটি জটিল লক্ষণ মানে গুরুত্বপূর্ণ হলো চোখের তরুণ অবস্থার আঘাত ও ফরেন বডির ঔষধ।
আমাদের চোখে যদি কোনো কিছু ঢোকে এবং আঘাত পায়, অ্যাকোনাইট প্রায় আর্নিকার কাছাকাছি কাজ করে। আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করে অবশ্যই আমাদেরকে জানাবেন। কানের সমস্যা, ওটিটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ, এটা একটি টার্ম, মেডিকেল টার্ম। মধ্যকর্ণে যদি কোনো ব্যথা হয়, প্রদাহ, তাকে ওটিটিস মিডিয়া বলা হয়। উচ্চ তাপমাত্রার জ্বরের পরে মধ্যকর্ণে প্রদাহ থাকলে আমরা অ্যাকোনাইটকে স্মরণ করব। কান এবং দাঁত সহ মাথা এবং ঘাড় ব্যথায় যদি হঠাৎ পাওয়া যায়, তাহলে অ্যাকোনাইট ন্যাপ একটি অব্যর্থ মেডিসিন। এবার আছি আমরা ফিজিক্যাল একটা স্ট্রাকচারে। এক গাল লাল এবং অন্য গাল ফ্যাকাশে, এই লক্ষণটি ক্যামোমিলেও আছে। এক গাল লাল, অন্য গাল ফ্যাকাশে। তো এখন কথা হলো ক্যামোমিলা এবং অ্যাকোনাইটের মধ্যে তফাৎ কি? ক্যামোমিলার লক্ষণ হলো ক্যারিড ডেজায়ার টু, অর্থাৎ রুগী, বিশেষ করে বাচ্চা রুগীরা এবং বৃদ্ধ রুগীরাও আছে, তো বাচ্চা রুগীরা কি হয়, সে কোলে থাকতে চায় এবং ঘুরে বেড়াতে চায়, এক জায়গায় স্থির থাকতে চায় না। অন্যদিকে অ্যাকোনাইটের রুগীরা হলো যে সে মৃত্যু ভয়, সে বেরিয়ে বেড়াতে চায় না, সে মারা যাবে, সেজন্য সবাইকে এক জায়গায় জড়ো করে। তাহলে আমরা পেলাম যে এক গাল লাল এবং অন্য গাল ফ্যাকাশে, মুখমণ্ডলের তাপের উচ্ছ্বাস, সেগুলো আমি বলেছি। মুখমণ্ডলের যে অংশ বালিশের সাথে লেগে থাকে সে অংশে ঘাম, অর্থাৎ বালিশের সঙ্গে যে জায়গাগুলো লেগে থাকবে সেই জায়গায় প্রচন্ড ঘাম থাকবে। এবং মুখমণ্ডলের একদিকে অসারতা কিরকম, আমরা অনেক সময় দেখি মুখ বেঁকে যায়, আমাদের কাছে আসে, এটাকে বলা হয় বেলস পালসি। এই বাঁকা মুখ নিয়ে আপনার কাছে হাসতেছে, তার অর্ধেকটায় হাসি আছে আর অর্ধেকটা হাসি আসে না, অর্ধেকটা হঠাৎ প্যারালাইজড হয়েছে। এই রোগীকে বলা হয় বেলস পালসি রোগ। এবং এই বেলস পালসির জন্য অ্যাকোনাইট একটি চমৎকার প্রদ স্পেসিফিক মেডিসিন। আপনারা এই বেলস পালসি রোগে অ্যাকোনাইট ব্যবহার করলে দ্রুত আরোগ্য পাবেন বলে আমি মনে করি। এবং আমি অসংখ্য রোগী দেখেছি, যেটা এই লেখক লেখেনি, এটা আমি অ্যাড করে দিয়েছি। এবার আসেন মুখ এবং গলবিলের অবস্থা কি। সবকিছুর স্বাদ তেতো, কিন্তু পানির স্বাদ স্বাভাবিক। দা পিকুলিয়ার সিমটম, আমাদের এই লক্ষণগুলো সবসময় নোট রাখতে হবে। প্রিয় চিকিৎসক ভাইরা, আপনারা সবসময় এই লক্ষণগুলো খেয়াল রাখবেন। সবকিছুর স্বাদ তেতা লাগে। বিটার সাস, বিটার টেস্ট ফর এভরি ফুডস বাট উইদাউট ওয়াটার, অর্থাৎ হলো আমরা পানি বাদে অন্য অন্য সবকিছুর স্বাদ তার মধ্যে তেতা লাগবে। এটা একটা পিকুলিয়ার লক্ষণ। এরপর রয়েছে ঠান্ডা বাতাসে আক্রমণে দাঁতের ব্যথা, এগুলো আমি আলোচনা করেছি, এগুলো নিয়ে আলোচনা করব না। এবার আসেন পরিপাকতন্ত্র, জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। ঠান্ডা পানির জন্য প্রচন্ড পিপাসা, ঠান্ডা পানির জন্য ক্রাবিং ফর কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ফুড, এই লক্ষণে আমরা অসংখ্য মেডিসিন পাই। তো এর মধ্যে ফসফরাস একটি পলিক্রেস্ট, ফসফরাস একটি পলিক্রেস্ট, এবং এই পলিক্রেস্টটি আমরা কিন্তু ব্যবহার করি। এবং এই পলিক্রেস্টের যে লক্ষণটি, সেটি হলো যে সে প্রচুর পরিমাণে ঠান্ডা চায়, ঠান্ডা খেলে তা আরো ঠান্ডা বেড়ে যায়, এবং সে একটু প্রেমিক টাইপের লোক ফসফরাস। কিন্তু অ্যাকোনাইট ন্যাপ কিন্তু সেরকম প্রেমিক টাইপের লোক না। এবং অ্যাকোনাইট ন্যাপের নর্মালি তার শরীরে ঘাম নেই, কিন্তু তার মধ্যে পিপাসা রয়েছে। তাহলে কি পেলাম, ঠান্ডা পানির জন্য প্রচন্ড পিপাসা, ক্রাবিং ফর কোল্ড ড্রিঙ্ক। মাছ খেতে পছন্দ করে, আর্টিচোক নামক মধ্যপ্রাচ্যের একটি খাবার আছে, যেটা আমাদের দরকার নাই, তবুও জেনে রাখেন। তরুণ লিভার প্রদাহে, অ্যাকিউট হ্যাপাটাইটিস, এর ক্ষেত্রে এটি খুবই ভালো একটি মেডিসিন। বিশেষ করে
নাভিমূলে পায়খানার সময় যদি বেদনা থাকে এবং যা বুকে ছড়িয়ে যায়, অর্থাৎ নাভি থেকে এক্সটেন্ডেড টু দা চেস্ট, যখন বুকে ছড়িয়ে যায় তখন আমরা অ্যাকোনাইটকে স্মরণ করতে পারি। মূত্র জননেন্দ্রিয় সম্পর্কে আলোচনা করেছি যে সন্তান প্রসবের পরপরই মা ও নবজাতকের প্রস্রাব বন্ধ হয়ে যায়, গুরুত্বপূর্ণ লক্ষণ। এই রোগীগুলো আপনারা প্রায় পাবেন, যে রোগী বাচ্চা হয়েছে, মা এবং নবজাতক উভয়ের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কিংবা মায়ের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কিংবা সন্তানের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, বিকজ অফ ফিয়ার সাডেন কামিং টু দ্য নিউ এনভায়রনমেন্ট। কেন আমরা নবজাতককে অ্যাকোনাইট দেব? সেটা হলো সে একটা পরিবেশ থেকে হঠাৎ করে নতুন একটা পরিবেশে চলে এসেছে এবং হঠাৎ ভয়ের কারণে মায়ের মধ্যে কিছু উদ্বেগ তৈরি হয়েছে, যার কারণে আমরা অ্যাকোনাইট দিলে বাচ্চা এবং নবজাতক এবং মায়ের প্রস্রাব ক্রিয়া স্বাভাবিক হবে। বিশেষ করে প্রসবকালীন সময়ে অ্যাকোনাইট খুব গুরুত্বপূর্ণ, যে সে প্রসব বেদনায় মারা যাবে এরকম ভয় থাকলে। এরপর আসি আমরা চেস্টের লক্ষণ। প্রাথমিকভাবে ক্রুপ কাশি, গলনালীর প্রদাহ, ফুলে কাশি এর প্রধান প্রতিকার। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে কাশি হোক আর যাই হোক না কেন, হঠাৎ যদি কোনো রোগের আক্রমণ হয়, বিশেষ করে ক্রুপ কাশি, গলনালীর প্রদাহ হয় এবং এটা ফুলে যায়, তাহলে আমরা এই অ্যাকোনাইটকে স্মরণ করব। এর সাথে সাথে আরেকটি মেডিসিনকে আমরা স্মরণ করতে পারি, সেটি হলো এইলান্থাস গ্র্যান্ডুলেসা। নিউমোনিয়ার সাথে সম্পর্ক রয়েছে, বিশেষ করে অস্থিরতা, ভয়, এর সাথে শ্বাস প্রশ্বাসে কষ্ট, বাম দিকে শৈলে বৃদ্ধি। এমন যদি আমরা দেখি হঠাৎ রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে তীব্র বুকে ব্যথা, সাথে সাথে অসারতা, অবসন্নগতি দেখা যায়। এবং অ্যাকোনাইটকে আমরা আরেকটু বিষয় আপনাদেরকে আলোচনা করি। অ্যাকোনাইট একটি হলো বিষ, একে বাংলায় বলা হয় কাঠ বিষ। এই কাঠ বিষের লক্ষণ হলো কেউ যদি স্থূল মাত্রায় কাঠ বিষ সেবন করে, তাহলে তার গলা অসর হয়ে যাবে, জিহ্বা অসর হয়ে যাবে, কথা বলতে পারবে না, এরকম হয়ে যায়। তো কোনো রোগীর যদি যে কোনো কারণে যদি হঠাৎ এই লক্ষণগুলো দেখা যায়, কোনো জায়গা অবশ হয়ে যায় এবং দ্রুত দ্রুত শ্বাস প্রশ্বাস হয়, বুকে সিদ্ধ হয়ে যাওয়ার মতো, গরম সিদ্ধ হয়ে যায় অনুভূতি দেখা যায়, তাহলে আমরা অবশ্যই এই অ্যাকোনাইট ন্যাপকে স্মরণ করব। তো যাই হোক, সর্বশেষ আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, আহ এটার সাথে তুলনীয় মেডিসিন গুলো, অনেকগুলো মেডিসিন রয়েছে, বেল সহ অসংখ্য মেডিসিন রয়েছে। বেল হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে ওঠে, এগুলো আমি আলোচনা করেছি আপনাদেরকে। এবং এর সহযোগী মেডিসিন হলো সালফার আর্নিকা, কফিয়া। এখন আপনাদেরকে আমি এক কথায় আমরা অ্যাকোনাইটকে চলে যাব। এখন এটা তিনটে জিনিস আমরা মনে রাখবো: সাডেন সিভিয়ার ফিয়ার অফ ডেথ, অর্থাৎ যে কোনো রোগের কারণটি হঠাৎ করে সংঘটিত হবে এবং হঠাৎ করে সংঘটিত হওয়ার সাথে সাথে চরম পর্যায়ে পৌঁছবে, এবং চরম পর্যায়ে পৌঁছানোর পরে তার মধ্যে মৃত্যু ভয় উপস্থিত হবে এবং সে তার নির্দিষ্ট করে বলে দিবে যে আমি অমুক দিন মারা যাব, অনেক সময় অমুক ইয়ারে মারা যাব। এরকম সমস্যাগুলো হলে আমরা এখন আজকে স্মরণ করব। হঠাৎ অ্যাক্সিডেন্ট হলে সেই ভয়ের কারণে, হঠাৎ কেউ যদি মানসিক আঘাতের পরে যদি অন্ধত্ব বরণ করে, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে স্মরণ করব। বেলস পালসি, অর্থাৎ আমাদের ফেজের এক অংশ যদি প্যারালাইজড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে স্মরণ করব। এবং কেউ যদি হঠাৎ করে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যদি জটিল কোনো রোগ হয়, দাঁতে ব্যথা হয় এবং সর্দি কাশি হয়, গলাও ফুলে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে খেয়াল করব। অ্যাকোনাইটের মুখমণ্ডলের বিষয় যদি আমরা দেখি, সেক্ষেত্রে এক গাল লাল এবং অন্য গালটি হলো ফ্যাকাশে, এবং তার বিশেষ হলো সবকিছুর স্বাদ তেতো, কিন্তু পানির স্বাদ স্বাভাবিক লাগে, এবং ঠান্ডা পানির জন্য তার খুব পিপাসা থাকে। সন্তান প্রসবের জন্য মা ভয় পায় এবং বলে যে এই প্রসব করতে গিয়ে আমি মারা যাব। সন্তান এবং নবজাতক এবং মায়ের যদি প্রসব বন্ধ হয়ে যায়, তাহলে অ্যাকোনাইট খুব ভালো ওষুধ। এই হলো মূলত অ্যাকোনাইট। এবং অ্যাকোনাইটের রয়েছে ঘর্মহীনতা। তো সুতরাং এই লক্ষণগুলো বিবেচনা করে যখন আমরা কোনো রোগীর মধ্যে
এই মেডিসিনটাকে পাবো, তখন অবশ্যই আমরা এখন ন্যাপকে প্রয়োগ করব, আরোগ্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নেব।